আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। নাটোরে বাসে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়ার পর সশস্ত্র ডাকাত দলের অস্ত্রের মুখে নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি। এজন্য পুলিশের স্থান পরিবর্তন, সোর্সিং ভেঙে পড়া ও নির্লিপ্ততা দায়ী বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী এবিএম নাজমুস সাকিব। প্রতিকার পেতে সার্ভিলেন্স বাড়ানোর তাগিদ তার। পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। বিস্তারিত এআর বাদলের রিপোর্টে। ২০ ফেব্রুয়ারি রাতে নাটোরগামী চলন্ত বাসে ৩ ঘন্টার ডাকাতিতে যাত্রীদের সর্বস্ব লুটে নেয় একদল ডাকাত। তাদের হাত থেকে রক্ষা পাননি নারী যাত্রীরা। চলন্ত বাসে সম্ভ্রম কেড়ে নেয় ২ নারী যাত্রীর। তাদের আত্মচিৎকারে মন গলেনি পাষণ্ড ডাকাতদের। ৫ আগস্টের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যেমন মিরপুরে একসাথে ৬ স্থানে ভয়াবহ চুরি। চাপাতি গ্রুপ এলোপাতাড়ি কুপিয়ে ছিনিয়ে নিচ্ছে সবকিছু। ঘটছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনাও। অপারেশন ডেভিল হান্টকেও যেন তোয়াক্কা করছে না অপরাধীরা। এমন পরিস্থিতিতে উদ্বেগ, আতঙ্কে সাধারণ মানুষ। বাস্তব চিত্র মারাত্মক উদ্বেগের হলেও পুলিশ বলছে অপরাধ দমনে আন্তরিকতার ঘাটতি নেই তাদের। যারা এর পিছনে দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা মহানগর এলাকায় যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, বেশিরভাগ ঘটনাই কিন্তু আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের মতে পুলিশে ব্যাপক রদবদল আর নতুন স্থানে যোগদান করায় অপরাধীদের চিহ্নিত করা সহজ হচ্ছে না তাদের কাছে। পুলিশের যে একটা মোরাল, যে একটা অথরিটি ছিল, সেই অথরিটিটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। যার কারণে তারা মোরাল জায়গা থেকে যেহেতু অথরিটিটা পাচ্ছে না, তারা এক ধরনের নির্লিপ্ত আচরণ করছে। তাদের বিভিন্ন সোর্স রয়েছে, সেই সোর্সের থেকে তারা ইনফরমেশন নিয়ে কাজগুলো করে থাকে, তারা পরিচালনা করে। কিন্তু নতুন যে পুলিশ অফিসাররা ঢাকায় এসছেন, হটস্পটগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে সম্যক ধারণা কাগজে কলমে নথিতে আছে, কিন্তু সেগুলোকে অ্যাড্রেস করার মতো প্রপার যে সক্ষমতা, সেই জায়গাতে পুলিশ এখনো তাদের সক্ষমতা তৈরি হয়নি। অপরাধ দমনে কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে না। পুলিশ সদস্যদেরকে যদি সার্ভিলেন্স বাড়ানো যায়, ভিজিবিলিটি বাড়ানো যায়, এবং সেই ভিজিবিলিটিটা যদি আমরা যেটাকে ক্রিমিনোলজিতে বলি যে ক্রাইম প্রিভেনশন থ্রু এনভায়রনমেন্টাল ডিজাইন, মানে আপনি ক্রাইম কমিটিংটাকে কঠিন করে ফেলা, যাতে করে একজন ক্রিমিনাল, প্রসপেক্টিভ ক্রিমিনাল ক্রাইম করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। কিশোর গ্যাং বা অপরাধী সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার পাশাপাশি জনসচেতনতা এবং অপরাধ দমনে জনসম্পৃক্ততা জরুরি বলেও জানান এই অপরাধ বিজ্ঞানী। এআর বাদল, আরটিভি, ঢাকা। সম্প্রতি বান্দরবানের লামা উপজেলায় অপহরণ যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গেল ২ মাসে এই দুর্গম এলাকার ৪০ জন শ্রমিক অপহরণের শিকার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ চক্র গড়ে তুলে লোকজনকে জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। চাহিদা মতো মুক্তিপণ না পেলে চালানো হচ্ছে অমানসিক নির্যাতন। বান্দরবান প্রতিনিধি সাফায়েত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। অপরূপ সৌন্দর্য মণ্ডিত পার্বত্য জেলা বান্দরবান, যেখানে পাহাড়ের পরতে পরতে অগণিত গাছগাছালি আর আঁকাবাঁকা সড়ক মনকে আনন্দ দেওয়ার পাশাপাশি অজানা আতঙ্ক তৈরি করে। এমন নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে অরণ্য ঘেরা বান্দরবানের লামা উপজেলায় বেপরোয়া হয়ে উঠেছে একটি চক্র। স্থানীয়রা বলছে, পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী এ গ্রুপটি গত ২ মাস ধরে দুর্গম সরাই, গজালিয়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণ সহ নানা অপকর্ম চালাচ্ছে। আমরা রাতে চলাফেরা করতে পারি না, অনেক ভয়াবহ, অনেক চুর ডাকাত বেড়ে গেছে, গাড়িও চালাইতে পারে না। স্থানীয় রাবার বাগান মালিকদের অভিযোগ, সন্ত্রাসীরা অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে তুলে নিয়ে অমানসিক নির্যাতন চালাচ্ছে এবং পরিবারের কাছে দাবি করছে মোটা অঙ্কের টাকা। জনগণ আতঙ্কে আছে এবং শ্রমিকরা ঘর থেকে বের হচ্ছে না। ওরা অপহরণ করে লোকজনকে নিয়ে যায়, আবার
ওখান থেকে ওদেরকে আটকে রেখে ওদের অভিভাবকদের কাছ থেকে আপনার মুক্তিপণ দাবি করে আসছে। লামা উপজেলার 800 রাবার বাগানে কাজ করে প্রায় 20,000 শ্রমিক। গত 2 মাসে অপহরণের শিকার হয়েছে 40 জন। এতে আতঙ্কে কাজে যেতে পারছে না অনেকে। আমরা আশা করব আমাদের সেনাবাহিনী সহ যৌথ বাহিনী দ্রুত অভিযান করে, চিরুনি অভিযান করে দুর্গম এলাকার এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য। সম্প্রতি মুক্তিপণ আদায়ের সময় চক্রটির 4 সদস্যকে আটক করা হয়। বাকিদের ধরতেও অভিযান অব্যাহত আছে বলছে পুলিশ। সাধ্যমতো আমরা চেষ্টা করব যে অপরাধ যাতে নিয়ন্ত্রণ রাখা যায়, যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনে সুপর্দ করা যায় এবং তারা যাতে সঠিক বিচার পায়। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে এর সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। নুসরাত জাহান, সিনথি, RTV। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত IGP AKM শহীদুর রহমান। গেল রাতে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে র্যাব টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব ও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে। র্যাবের সব ব্যাটালিয়ন তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রোলিং পরিচালনা করছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত টহল মোতায়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার কথাও জানান র্যাব মহাপরিচালক। আমরা যে কোনো মূল্যে এই ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এই ধরনের অপরাধ সংঘটিত হলে সাথে সাথে আপনারা নিকটস্থ থানায় অভিযোগ করবেন। যতদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসে ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। ধামরাইয়ে স্ত্রীর সামনে প্রকাশ্যে সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ বাবুলকে হত্যার ঘটনায় জড়িত ও মামলার এজাহার নামীয় আসামি অনিকো শরণকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। শনিবার বিকালে মানিকগঞ্জের সিংগাইর ও ধামরাইয়ের কুল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল ধামরাইয়ের আকশির নগরে পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ বাবুলকে তার স্ত্রীর সামনে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে 14 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের 24 ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে 2 জনকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি। দেশের নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে কমছে পণ্যের দাম। ভোজ্য তেলও কয়েক ধরনের পণ্য ছাড়া ছোলা, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে। এবার রমজানে প্রয়োজনীয় পণ্যের আমদানি হয়েছে বেশি। দ্রব্যমূল্যের কারসাজি ও সিন্ডিকেট কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ায় ছোট মাঝারি আমদানিকারকরাও এবার আমদানি করেছেন রমজানের প্রয়োজনীয় ভোগ্য পণ্যের। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বিভিন্ন স্থল বন্দর দিয়েও অন্যান্য বছরের চেয়ে বেশি পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর ও সয়াবিন তেল আমদানি হয়েছে। তবে চাহিদার বেশি আমদানির পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট কমেনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি হওয়ায় বাজারে এর প্রভাব কেমন দেখছেন? যে সিনথিয়া আসলে যেমনটি বলেছেন, আর মাত্র কয়েকদিন পরে কিন্তু পবিত্র রমজান, এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পণ্য কিন্তু চট্টগ্রাম বন্দরে এসেছে এবং একই সাথে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে কিন্তু প্রবেশ করেছে। আমরা কথা বলেছিলাম আসলে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সাথে, তারা জানালো আসলে অন্যান্য বছরের তুলনায় এবছর পর্যাপ্ত পরিমাণে পণ্য এসেছে, যার কারণে পণ্যের কোনো ঘাটতি হবে না বলে তারা জানিয়েছেন। এবং একই সাথে যেহেতু বিগত সময়ে কিন্তু সিন্ডিকেটের কারসাজি ছিল, যার কারণে কিন্তু পণ্যের দাম
বাড়তো এবং সিন্ডিকেটের কারণেই কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু পণ্যের নিয়ন্ত্রণ করা যেত না। এবার সেই সিন্ডিকেট নাই, যার কারণে পাইকারি ব্যবসায়ীদের সাথে খুচরা ব্যবসায়ীরা পণ্য আমদানি করার সুযোগ পেতেন। অন্যান্য বছর কিন্তু খুচরা ব্যবসায়ীরা কিন্তু আসলে এই পণ্য আমদানি সুযোগ পেতেন না। বড় বড় যারা পাইকারি ব্যবসায়ী তারাই শুধুমাত্র পণ্য আমদানি করতো, যার কারণে এই বছর কিন্তু পণ্যের তেমন কোনো সংকট হবে না বলে তারা জানিয়েছেন। বিশেষ করে রমজানের 6টি পণ্য কিন্তু আসলে আমদানি করা হয়: চাল, ছোলা, ডাল, গম, ডাল, এই বিষয়গুলো আসলে গুরুত্ব দিয়েছেন। এইবার যারা ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন আসলে যে পরিমাণ পণ্য খাতুনগঞ্জে আছে সেই পণ্য দিয়ে আসলে রমজান পার হয়ে একেবারে কোরবানি পর্যন্ত যাবে। কোনোভাবেই কিন্তু আসলে এটা সংকট হবে এটা তারা মনে করছেন না। তবে চট্টগ্রামে বোতলজাত যে সয়াবিন তেল সেটা কিন্তু এখনো সংকট রয়েছে। দোকানদাররা তারা জানিয়েছেন তারা যে চাহিদা দিচ্ছেন সেই চাহিদা মতো তারা পাচ্ছেন না এবং তারা কবে নাগাদ এটা পাবেন সেটাও বলা যাচ্ছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে খেজুরের উপর যে শুল্ক কমিয়েছেন সেই শুল্কের কারণে কিন্তু কেজি প্রতি খেজুর কিন্তু কমেছে, মানভেদে 400 টাকা পর্যন্ত কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এই বছর সাধারণ যারা ক্রেতা আছে তারা কিন্তু অনেকটা স্বস্তি ফেলছেন, যেহেতু আসলে ভোগ্যপণ্যের এই দাম যদি ঈদ রমজান পর্যন্ত বজায় থাকে তাহলে কিন্তু তারা মনে করবেন আসলে খুবই স্বাভাবিক অবস্থায় আছে। তবে একই সাথে একটা বিষয় হচ্ছে যে চট্টগ্রামে গরুর মাংসের দাম কিন্তু প্রচুর, 1000 টাকায় বিক্রি হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে রমজান আস্তে আস্তে আরও বাড়তে পারে বলে মনে করেন যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন। এটার সঠিক মনিটরিংয়ের দরকার আছে বলে মনে করেন। সিনথিয়া, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত পাকিস্তান মহরণ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বাড়তি চাপ, টুর্নামেন্ট থেকে ফকর জামানের ছিটকে যাওয়া, এদিকে দারুণ ছন্দে আছে ভারত। জয় পেলে সেমির হিসেব সহজ হবে। রাফিয়া মিনের রিপোর্ট। রাজনৈতিক দ্বৈরথে ভারত পাকিস্তান মহরণ যেন সোনার হরিণ, যা কেবলই ধরা দেয় আইসিসি কিংবা এসিসির বড় কোনো ইভেন্টে। তাই তো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের 25,000 টিকিট শেষ হয়েছিল মিনিট কয়েকেই। অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে ক্রিকেট ভক্তদের। মাঠে গড়াতে যাচ্ছে আসরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত লড়াই। তবে ম্যাচটিকে নিয়ে স্বস্তিতে নেই আয়োজক দেশটি। 29 বছর পর দেশের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হারায় দলটির লড়াই এখন বাঁচা মরার। এদিকে ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফখর জামান। এরপরও ভারতের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না সালমান আগা। আমাদের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো পথ নেই। ভারত শক্তিশালী দল, তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব। এদিকে পাকিস্তানের বিপক্ষে 135 ওয়ানডের 73টিতেই হেরেছে ভারত, যার শেষটি 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এরপর 6 দেখায় 5 জয় ভারতের, আরেকটি পরিত্যক্ত। অবশ্য ম্যাচটি নিয়ে চাপমুক্তই থাকার কথা ভারতের। বাংলাদেশকে হারিয়ে ভালো অবস্থানেই রোহিতের দল। এই ম্যাচে জয় পেলেই এক পা সেমিতে। দলটির পেসার মোহাম্মদ সামিও দিলেন সেই ইঙ্গিত। আইসিসি টুর্নামেন্ট हो या इंटरनेशनल कोई भी मैच हो, आपको ম্যাচ জয়ের পাশাপাশি ভালো খেললে সেটি ধরে রাখা উচিত। আমার মনে হয় না আইসিসি টুর্নামেন্ট বা কোনো আন্তর্জাতিক ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার আছে। ধারাবাহিক থাকলে সাফল্য আসবেই। জয় পেলে ভারত প্রতিশোধ নিবে ফাইনাল হারের। আর আসরে টিকে থাকতে পাকিস্তানও প্রস্তুত সেরাটা দিতে। তাতে ভক্তদের অপেক্ষা ভালো একটা লড়াই দেখার। রাফি আমিন, RTV। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রো ভিসি প্রফেসর ডক্টর শরীফুল ইসলামের অপসারণ এবং নতুন নিয়োগ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। বেলা 11টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সকালে 2টি বাসে 80 শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল। এর আগে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায় ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবে না, অনলাইনে কার্যক্রম চলবে তাদের।
দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীরা কখন রওনা দিয়েছে এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ সিনথিয়া, যেমনটা বলছিলেন, আজ সকাল 6:30টার দিকে শিক্ষার্থীরা ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে উপস্থিত হতে থাকেন এবং পরবর্তীতে 2টি বাচ্চা এসে ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে দাঁড়ান। ঠিক 8টার দিকে শিক্ষার্থীরা কিন্তু এই বাস দুটিতে ওঠেন। তার পূর্বে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান তাদের যে 6 দফা দাবি ছিল সেই দফা পূরণ না হয় তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। সেই সঙ্গে তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা ক্যাম্পাসে কিন্তু নিরাপদ নয়, নিরাপদ না থাকার কারণে তারা কিন্তু ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন। আজকে তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পরে তারা কিন্তু যার যার নিরাপদ স্থানে চলে যাবেন এবং সেখান থেকে ভার্চুয়ালি তারা তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। সেই সঙ্গে কিন্তু আজ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে অন্যান্য শিক্ষার্থী যারা ছিল তারাও কিন্তু এখনো ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের 6 দফা দাবি পূর্ণাঙ্গভাবে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্যাম্পাসে আসবেন না বলে তারা স্পষ্টভাবে জানিয়েছেন। এবং তারা যে কথাটি জানিয়েছেন যে তারা ভার্চুয়ালি সাংবাদিক সহ দেশের প্রশাসনের সকলের সাথে তারা যার যার গন্তব্য নিরাপদ স্থানে থেকে যোগাযোগ করবেন। তারা বলেছেন যে কোনো সময় তাদের প্রতি আবার হামলা হতে পারে, এই ধারণা থেকেই তারা কিন্তু আজ ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন বলে তারা জানিয়েছিলেন। আপনাকে জানিয়ে রাখি, আজ 5ম দিন চলছে ছাত্রদের আন্দোলনের। আর এই 5ম দিনে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি বিশেষ জরুরি সিন্ডিকেট সভা বসেছিল প্রথম দিনেই। সেই 93তম সিন্ডিকেট সভায় ছাত্রদের 6 দফার প্রায় 5 দফায় কিন্তু মেনে নেওয়া হয়েছিল, শুধু বাকি ছিল ভিসি, প্রো ভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ। তারা এই পর্যন্ত পদত্যাগ না করার ফলে কিন্তু ছাত্ররা ঘোষণা দিয়েছিলেন যে তাদের এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 6 দফা পূর্ণাঙ্গভাবে আদায় না হবে। কিন্তু আজ হঠাৎ করে গতকাল রাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ক্যাম্পাসে থাকলে তাদের প্রতি আবার হামলা হতে পারে। সেই ধারণা থেকেই তারা কিন্তু আজ ক্যাম্পাস ছেড়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন দিয়ে চলে যাচ্ছেন। সিনথিয়া, এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। দিনাজপুরের ঘোড়াঘাটের মানুষদের চিকিৎসার একমাত্র ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে জরাজীর্ণ ভবন, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় হাসপাতালটিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা নিতে এসে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন রোগীরা। এর মধ্যেই কাজ করছেন হাসপাতালের দায়িত্বরতরা। হেলি থেকে আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে 50 শয্যা বিশিষ্ট ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের পুরাতন জরাজীর্ণ ভবনে ঝুঁকি আর চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। জরাজীর্ণ ওই ভবনটিতে দেয়ালে ফাটল দেখা দিয়েছে, ছাদ থেকে খসে পড়ছে পলেস্টার, বর্ষায় ছাদ ছুঁয়ে পড়ছে বৃষ্টির পানি। এতে চিকিৎসা নিতে এসে আতঙ্কে থাকেন রোগীরা। হাসপাতালটিতে 13 জন ডাক্তারের পদ থাকলেও আছেন মাত্র 8 জন। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সটা বহু পুরানা ভবন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কোনো একটা রোগী শুয়ে থাকলে তাদের গায়েও পড়তে পারে, আমরা আতঙ্কের মধ্যে থাকি। সময় নষ্ট করে এখানে বসে থাকি, ডাক্তার পাই না। এত বড় মেডিকেল সরকারে করে দিল, এত টাকা পয়সা ব্যয় করে, লাভটা কি আমাদের জনগণের? ছাদ ফাটল, উপর থেকে বালু পড়তেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এটা খুব দ্রুত মেরামত করা হয়। জরাজীর্ণ ভবনে আতঙ্কের মাঝে দায়িত্ব পালন করছেন নার্স ও চিকিৎসকরা। আমরা রিস্কে থাকি যে পেশেন্টের গায়ে কখন যে উপর থেকে পড়ে যাচ্ছে বা আমরাই যদি কখনো বিল্ডিং ভেঙে পড়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সটির দুর্দশার বিষয়টি স্বীকার করেছেন এই কর্মকর্তা। সরেজমিনে পরিদর্শন করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করেছি এবং এটার খুব দ্রুত মেরামত করা না গেলে যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে বলে হাসপাতালটির সব সমস্যার সমাধানে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি রোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। যুগ যুগ ধরে তীব্র নদী ভাঙনের কবলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। তবে সম্প্রতি দ্বীপের 8টি পয়েন্টকে নদী ভাঙন কবলিত স্থান হিসেবে চিহ্নিত করে গণশুনানির আয়োজন করা হয়। বর্ষার আগে ভাঙন রোধে বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয় প্রশাসন। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ।
তীব্র নদী ভাঙনের কবলে দিশেহারা হাতিয়ার মানুষ। উপজেলার নলচিরা, শুকচর ও চানন্দি সহ বেশ কয়েকটি ইউনিয়নের বেশিরভাগ জায়গা এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সরকারি স্থাপনা, স্কুল, কলেজ, রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি ও ফসলি জমি গিলে খাচ্ছে নদী। অনেক এমপি আসতেছে, অনেক এমপি যাইতেছে, আমরা কখনো এই নদী ভাঙার রোধ আমরা কখনো দেখিনি। আমাদের দাবি হচ্ছে আগামী বর্ষার আগেই আমরা যাতে ব্লক বাঁধের কার্যকরী পদক্ষেপটা দেখতে পাই। উপজেলার সোনাদিয়ার চরচেঙ্গা বাজারের পশ্চিম পাশের বেরি বাঁধের ঢালে জেলেপল্লী ভাঙন রোধে তারাও চায় কার্যকর পদক্ষেপ। জালিয়ারা ব্যাগ চলে গেছে নদী ভাঙতে ভাঙতে, এখন আমরা রয়েছি অল্প পরিবার, রিলিফও চাই না, কিচ্ছু চাই না, আমরা শুধু চাই নদী জ্ঞান এখানে কেমনে বল খেলাই এখানে শান্তি করে দিবে। এইটা সংকট সমাধানে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পানি সম্পদ মন্ত্রণালয়কে জানায়। পরে হাতিয়ার 8টি পয়েন্টকে নদী ভাঙন এলাকা চিহ্নিত করে গণশুনানি করা হয়। এতে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। যে যে স্পটগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি সম্ভাবনা আছে সেই স্পটগুলো দেখে ওনারা ব্লক বাদ বা জিও ব্যাগ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। যে প্রজেক্টটা বাস্তবায়ন হতে যাচ্ছে তাহলে হাতিয়ার আমূল পরিবর্তন ঘটবে। নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরুর কথা জানান এই কর্মকর্তা। 11 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ ব্লক বাঁধ এবং 14 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ, যেটা বলে স্লো বাঁধের ঢাল প্রতিরক্ষা কাজ, এবং 45 কিলোমিটার খাল 45 কিলোমিটার বেড়িবাঁধ পুনরাকৃতিকরণ বা পুনর্নির্মাণ কাজ রয়েছে। এর পাশাপাশি 5টা নতুন রেগুলেটর নির্মাণ করা হবে। এরপরে বনায়ন ও ইকো ট্যুরিজমের যে ব্যবস্থা, এগুলো এর প্রথম পর্যায়ে হবে। সৈয়দ মাহমুদ, RTV। যুক্তরাষ্ট্রের মুদ্রা স্থিতিশীল রাখতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ারেন বাফেট। শনিবার বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ে ইনকের বার্ষিক সভায় লেখা এক চিঠিতে এসব কথা বলেছেন এই বিনিয়োগ গুরু। এক প্রতিবেদনে জানায় রয়টার্স মার্কিন সরকারের ওপর চাপ কমাতে ছাঁটাই ও ব্যয় সংকোচন নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও ফেডারেল সরকারের আকার ছোট করতে আগ্রাসী হওয়ার জন্য ইলন মাস্ককে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে $1,000 কোটি নিলামে তুলেছে ভারত। এর মধ্য দিয়ে 3 বছরে প্রায় 87,000 কোটি রুপি ব্যাংকে ঢুকবে বলে ধারণা করা হচ্ছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার 3 বছর মেয়াদী সোয়াপ অকশনের তথ্য শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এক প্রতিবেদনে তথ্য জানায় রয়টার্স। প্রতিবেদন থেকে জানা গেছে ভারতের ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে বাজারে নগদ অর্থের প্রবাহ কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে 28 ফেব্রুয়ারি আরবিআই ডলার নিলামে তোলা শুরু করবে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আরও 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও বিনিময়ে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি আটকে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর সরকার বলেছে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। ইসরায়েলের এই সিদ্ধান্ত গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই পদক্ষেপকে প্রতারণামূলক বিলম্ব এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।